যুদ্ধবিরতির নামে ছলনা করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, দাবি ইউক্রেনের। ট্রাম্প পুতিন সমীকরণ কি ইঙ্গিত দিচ্ছে? গাজায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সার্কাস বলে উড়িয়ে দিল ইসরায়েল। সিরিয়ায় অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শুরু হয়েছে অদ্ভুত এক নাটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে এবার সম্মতি জানালেন পুতিন, তবে দিলেন শর্তের পাহাড়। এরই মাঝে ইউক্রেনের খার্কিভ, ওডেসা, এমনকি জেলেনস্কির নিজ শহর ক্রিভিরিহতে অব্যাহত রয়েছে রুশ ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা। পুতিন বলছেন শান্তির পথে হাঁটতে চান, কিন্তু জেলেনস্কির দাবি এটা কেবলই তার ছলনা। তাহলে কি নতুন ফাঁদে পড়তে চলেছে কিয়েভ? ট্রাম্প পুতিন সমীকরণে কতটা চাপে আছেন জেলেনস্কি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ আর সংঘাতে নাজেহাল ইউক্রেন নিয়ে রাশিয়াই খেলছে আসল খেলা। যুক্তরাষ্ট্রের দেয়া 30 দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে চূড়ান্ত কোনো চুক্তি আলোচনা শুরুর আগে দিয়েছেন নানা রকম শর্ত ও দাবি দাওয়ার তালিকা। এর মধ্যেই ইউক্রেনে তীব্র হয়েছে রুশ বাহিনীর আক্রমণ। খার্কিভ, বন্দর শহর ওডেসা সহ বিভিন্ন অবস্থানে আঘাত হানছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতিতে পুতিনের সত্যিকার মনোভাব নিয়ে দেখা দিয়েছে প্রবল সন্দেহ। প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি নিয়ে কেন গড়িমসি করছেন রুশ প্রেসিডেন্ট? কিয়েভের দখল নিতেই কি মরিয়া তিনি? ট্রাম্প পুতিন মৈত্রীর কাছে কি হেরে যাচ্ছেন জেলেনস্কি? যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হবে রাশিয়া। সম্প্রতি এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সমর্থন দেয়া এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করছিল পুতিনের উপর। এবার রুশ প্রেসিডেন্টের সম্মতির ফলে দেখা দিয়েছে নানামুখী সম্ভাবনা। কিন্তু সরাসরি জবাবের পরিবর্তে পুতিনের শর্ত আরোপ ও কথার মারপ্যাচে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। সমর্থনের আশ্বাস দিলেও তার বক্তব্যে মেলেনি চূড়ান্ত কোনো ইঙ্গিত। আমরা যুদ্ধবিরতি বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত। দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে ও সংকটের মূল কারণগুলো দূর করবে এই যুদ্ধবিরতি, এমন হওয়া উচিত। কিন্তু এই বিষয়টি থেকে আমরা সরে যাচ্ছি। লড়াই বন্ধের নির্দেশটা দেবে কে? আর এমন ধরনের আদেশের মূল্য বা ক্ষতিপূরণ কি হবে? প্রায় 2000 কিলোমিটার ফ্রন্ট লাইনে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, এটা খুঁজে বের করবে কারা? চুক্তি লঙ্ঘন করলে কে কাকে দোষ দেবে? দুই পক্ষ মিলে এমন অনেক প্রশ্নই সাবধানতার সাথে বিশ্লেষণ করতে হবে। যুদ্ধবিরতির ধারণাটি ঠিক আছে, আমরা এটিকে সমর্থনও করি। তবে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় বৈঠকের পর তিক্ত হয়ে উঠেছিল ওয়াশিংটন কিয়েভের সম্পর্ক। যুদ্ধবিরতি নিয়ে বারংবার দ্বিমত করলেও শেষ পর্যন্ত সম্মত হয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে পুতিন রাজি হয়েছেন ঠিকই, কিন্তু তার কথায় বিশ্বাস রাখতে নারাজ জেলেনস্কি। পুতিনের এমন ছলনায় ভুলতে চান না তিনি। যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে আমরা অত্যন্ত ছলনাময় ও আগে থেকে অনুমান করা যায় এমন কিছু শুনেছি। তিনি আসলে এখন যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন। পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান, ইউক্রেনীয়দের হত্যা করতে চান। ট্রাম্পকে সরাসরি এই কথা বলতে ভয় পাচ্ছেন তিনি। এ কারণে মস্কোতে বসে তারা যুদ্ধবিরতির সম্ভাবনার উপর শর্ত চাপিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত কিছুই যেন না ঘটে, যতদিন সম্ভব সেটা যাতে বাস্তবে পরিণত না হয়। 2022 সালে অভিযান শুরুর পর থেকে গত 3 বছরে ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। 2014 সালে ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নেয় মস্কো। এবারের যুদ্ধবিরতির শর্ত হিসাবে দখলকৃত এসব ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি চাইবেন পুতিন। একই সাথে তিনি দাবি করবেন বিদেশি সেনামুক্ত ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনকে লোভ দেখিয়ে আখের গোছানোই পুতিনের মূল লক্ষ্য। যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামীতে কিভাবে দাবার কোর্ট সাজাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আর জাল পাসপোর্ট চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে অন্তত 120 জন বাংলাদেশিকে গ্রেফতারের অভিযানে নেমেছে পুলিশ। আর দিল্লি পুলিশের দাবি আটক করা হয়েছে অন্তত 28 অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। জাল পাসপোর্ট তৈরি চক্রের অন্তত 10 জনকে আটকের পর 2 জনের জামিন মঞ্জুর হয়। বাকি 8 জনকে 17 মার্চ পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই মামলায় অন্তত 120 জন অনুপ্রবেশকারী বাংলাদেশের তথ্য পাওয়ায় তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মূলত গত বছরের 27 সেপ্টেম্বর স্থানীয় উৎপল মাহাতো, উদয় মাহাতো সহ 37 জনের নামে ভবানীপুর থানায় জাল পাসপোর্টের মামলা হলে বিভিন্ন স্থানে হানা দিয়ে অন্তত 10 জনকে গ্রেফতার করা হয়। এদিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানে দিল্লির দক্ষিণাঞ্চল থেকে 13 জন, দক্ষিণ পূর্বের এলাকা থেকে 11 জন আর উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা থেকে 4 জনকে আটক করা হয়েছে। অবৈধ বাংলাদেশি আটকের অভিযানে তথ্য দিয়ে সহায়তার জন্য দোকান মালিক আর বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি নারীদের যৌন নির্যাতন ও গণহত্যার মতো অপকর্মের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। অভিযোগ নাকচ করে একে সার্কাসের সাথে তুলনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের নির্যাতন নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সদস্য ক্রিস সিরোটি সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বুঝে শুনে ফিলিস্তিনি নারীদের স্বাস্থ্য সেবার সুযোগ ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। তিনি জানান, তদন্তে ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা, প্রজনন, স্বাস্থ্যসেবা হস্তক্ষেপ আর লিঙ্গভিত্তিক সহিংসতার প্রমাণ মিলেছে। গণহত্যার অভিযোগ তুলে বলা হয়েছে, সন্তান জন্মদানের জন্য স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের কাছ থেকে সেবার সুযোগ নিতে বাধা দান আর চিকিৎসা সরঞ্জাম আটকে দিয়ে অনেক নারীর মৃত্যুতে ভূমিকা রেখেছে দখলদার বাহিনী। জনসম্মুখে নারীদের বিবস্ত্র করে যৌন হয়রানির ঘটনা উঠে এসেছে এই প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনটি ইসরায়েল বিরোধী সার্কাসের অংশ। একে ভিত্তিহীন আর ইহুদি বিদ্বেষী অপতথ্য উল্লেখ করে জাতিসংঘকে সন্ত্রাসীদের মদতদাতা পচে যাওয়ার সংস্থা বলেছেন তিনি। পবিত্র রমজানকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। কোথাও সাহরির আগে কামান দাগানো, কোথাও ইফতারে ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। অনেক দেশে সিয়াম পালনে থাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, আবার কোথাও কোথাও আছে রোজার উপর সরকারি নিষেধাজ্ঞা। ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজানের এবারের পর্বে চীন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন। 7ম শতাব্দীতে দেশটিতে ইসলামের আগমন ঘটে বিখ্যাত সিল্ক রোড হয়ে আরব বণিকদের হাত ধরে। হাজার বছরের ঐতিহ্য থাকলেও কমিউনিস্ট রাষ্ট্রটির অন্যতম সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা। চীনে পবিত্র মাহে রমজান আসে একাধারে আনন্দ আর বিষাদের বার্তা নিয়ে। গত কয়েক বছর ধরে দেশটির কিছু স্থানে সিয়াম পালনে সীমিত বাধা থাকলেও বর্তমানে আরও কঠিন হয়েছে নিষেধাজ্ঞা। রোজা পালন বন্ধ করার জন্য রাখা হয়েছে সরকারি নজরদারির ব্যবস্থা। হুই, উইঘুর, কাজাক, তাজিক, তাতার, কিরগিজ, ডোংসিয়াং, সালার সহ চীনে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় 25 মিলিয়ন, যাদের অধিকাংশের বসবাস দেশটির শিনজিয়াং প্রদেশে। এখানে ধরা পড়ার ভয়ে উইঘুর মুসলমানরা সেহরি খান ঘরের আলো বন্ধ করে। চীনে ইফতার শুরু হয় চা দিয়ে, তারপর খাওয়া হয় ঠান্ডা তরমুজ। মাগরিব নামাজ শেষ হলে ভারী পদ হিসাবে খাওয়া হয় ভাত, সাথে দেয়া হয় হরেক রকম সবজি ও খাসির মাংস। রমজানে মসজিদগুলোতে আয়োজন করা হয় গণ ইফতার। বহুজাতিক বৈশিষ্ট্যের কারণে চীনের প্রদেশভেদে রয়েছে মুসলিম রন্ধন প্রণালীর নিজস্ব রূপ। সেদ্ধ মুরগি, ভেড়ার ভাজা চপ, সবজি দিয়ে রান্না করা গরুর মাংস, মুরগি, বাদাম দিয়ে রান্না করা ভুনা গরুর মাংস সহ দেশটিতে আছে 5000-এর বেশি হালাল খাবারের পদ। ঘরবাড়ি পরিচ্ছন্ন করা, মসজিদে নতুন কার্পেট বিছানো, নামাজের ঘর রং করার মধ্য দিয়ে শুরু হয় রমজানের প্রস্তুতি। চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত 1000 বছরের পুরনো জামে মসজিদে মিশর থেকে আসেন ইসলামের আলেমরা। গ্রেট ওয়ালের দেশ চীন জুড়ে আছে মুসলমানদের উপস্থিতি। বর্তমানে চীনের মসজিদের সংখ্যা ছাড়িয়েছে 30,000-এর কোটা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কঠোরতা না থাকলেও শিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের উপর চলছে নানামুখী অত্যাচার। বোরকা পরা, দাড়ি রাখা, মাইকে আজান দেয়ায় নিষেধাজ্ঞা সহ আছে অনেক প্রতিকূলতা। কমিউনিস্ট রাষ্ট্রটির ধর্মীয় বৈরিতা সত্ত্বেও কমেনি চীনা মুসলমানদের ধর্মের প্রতি আন্তরিকতা। অবিচার ও বৈষম্যের মাঝেও পবিত্র মাহে রমজানে দেশটির মুসলিমদের মাঝে চলে আল্লাহর রেজামন্দি হাসিলের আপ্রাণ চেষ্টা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
দামেস্কে ইসরায়েলের আক্রমণের মাঝে একটি অস্থায়ী সংবিধানে সই করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই সংবিধান আগামী 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে, এমনটাই জানিয়েছে আল জাজিরা। সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক জানান, নতুন সংবিধানে পুরনো সংবিধানের কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দামেস্কে ইসরায়েলের হামলার মাঝেই সিরিয়ায় একটি অস্থায়ী সংবিধানে সই করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার ট্রানজিশনাল পর্যায়ে একটি নতুন আইনি কাঠামো স্থাপনের উদ্দেশ্যে অস্থায়ী এই সংবিধানের অনুমোদন করা হয়। বলা হয়েছে এটি সিরিয়ার ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে বৈধতা অর্জন করেছে। অস্থায়ী সংবিধান অনুযায়ী রাষ্ট্রের নাম হবে সিরিয়ান আরব রিপাবলিক। এছাড়া প্রেসিডেন্টের ধর্ম হতে হবে ইসলাম, যা ইসলামী ফিকহ আইন প্রণয়নে ভূমিকা রাখবে। এই সংবিধান আগামী 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে আল জাজিরা। আসাদ সরকারের পতনের 3 মাস পর সাংবিধানিক এই ঘোষণাপত্রে সই করলেন আহমেদ আল শারা। সই করার সময় আল শারা বলেন, এটি সিরিয়ার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। এখন থেকে তারা দমনপীড়নের পরিবর্তে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারবেন। সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক জানান, নতুন সংবিধানে পূর্ববর্তী সংবিধানের কিছু বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রপ্রধানের জন্য মুসলিম হওয়ার শর্ত ও আইনশাস্ত্রের মূল উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠার বিধানটি রাখা হয়। এই খসড়ায় মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে জোর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সিরিয়ার রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে এই সংবিধান সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখবে। দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, নেতা নির্বাচনের প্রক্রিয়ায় ধর্মীয় পরিচয় একটি বিতর্কিত বিষয় ছিল। এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, এটি কি নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত হবে কিনা। তবে এখন এটি স্পষ্ট যে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য মুসলিমই হতে হবে। নতুন নিয়মে অন্তর্বর্তীকালীন বিচার কাজের উপর মূল ফোকাস থাকবে। সংবিধানে প্রধানত অন্তর্বর্তীকালীন সময়ে ন্যায় বিচারের প্রতিষ্ঠা প্রাধান্য পাবে। এর প্রধান উদ্দেশ্যই থাকবে বাশার আল আসাদ সরকারের শাসনকালে সংঘটিত অপরাধগুলোর বিচার কাজ সম্পন্ন করা। আল আওয়াক আরও বলেন, অস্থায়ী সংবিধানের আওতায় নির্বাহী ক্ষমতা শুধুমাত্র প্রেসিডেন্টের হাতে থাকবে। আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী অস্থায়ী সংবিধানে একটি গণপরিষদের কথা বলা হয়েছে। এর 1/3 সদস্য নিযুক্ত করবেন প্রেসিডেন্ট নিজেই। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আইন প্রণয়ন ও অন্যান্য দায়িত্ব পালন করবে এই গণপরিষদ। এদিকে নির্বাচন হওয়ার জন্য প্রায় 4 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে আগেই জানিয়েছেন প্রেসিডেন্ট। এছাড়া গণপরিষদের হাতে প্রেসিডেন্টকেও ক্ষমতাচ্যুত করার অধিকার থাকবে। তাত্ত্বিকভাবে এটি সম্ভব বলে মনে হলেও বাস্তবে এটি কঠিন হতে পারে, যেহেতু গণপরিষদের অধিকাংশ সদস্যই প্রেসিডেন্ট দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকবেন। এদিকে স্থায়ী সংবিধান প্রণয়নের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে। তবে এটি সিরিয়ার রাজনৈতিক, ধর্মীয় জাতিগোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে সম্প্রতি কুর্দি অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর প্রধানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। চুক্তিতে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সরকারের সাথে একীভূত করার কথা বলা আছে। এই বছরের শেষ নাগাদ ওই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন। গত শনিবার ইহুদি বিরোধী তকমা দিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতার করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে এর জেরে এবার মার্কিন ইহুদি নাগরিকদেরই বিক্ষোভের মুখে পড়তে হল প্রেসিডেন্ট ট্রাম্পকে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারের লবিতে খলিলের মুক্তির দাবিতে অবস্থান নেন কয়েকশো ইহুদি বিক্ষোভকারী। এই অবস্থান বিক্ষোভের আয়োজন করে জিউস ভয়েস ফর পিস বা শান্তিকামী ইহুদি কণ্ঠ নামের একটি সংগঠন। বছরের পর বছর ধরে মুক্ত চিন্তা আর বাক স্বাধীনতার সবক শিখিয়ে আসছে যুক্তরাষ্ট্র, অথচ সেই দেশেই কিনা এখন কথা বলার জন্য যেতে হচ্ছে কারাগারে। গত শনিবার ইহুদি বিরোধী তকমা দিয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতার করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে এর জেরে এবার মার্কিন ইহুদি নাগরিকদের বিক্ষোভের মুখেই পড়তে হল প্রেসিডেন্ট ট্রাম্পকে।
বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারের লবিতে খলিলের মুক্তির দাবিতে অবস্থান নেন কয়েকশো ইহুদি বিক্ষোভকারী। এই অবস্থান বিক্ষোভের আয়োজন করে জিউস ভয়েস ফর পিস বা শান্তিকামী ইহুদি কণ্ঠ নামের একটি সংগঠন। বিক্ষোভে সংগঠনের সদস্যরা এসেছিলেন লাল টি শার্ট পরে। আকাশচুম্বী ট্রাম্প টাওয়ারের নিচে দাঁড়িয়ে খলিলের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। শুরুতে মার্কিন পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানায়, কিন্তু তাতে কাজ হয়নি। এক পর্যায়ে বেআইনি অনুপ্রবেশ, বাধা প্রদান এবং গ্রেফতার প্রতিরোধের অভিযোগে ৯৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। শুধু ট্রাম্প টাওয়ার নয়, মাহমুদ খলিলের মুক্তির দাবিতে এখন উত্তাল গোটা নিউ ইয়র্ক শহর। খলিলকে গ্রেফতারের প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় বেরিয়ে পড়ছেন শত শত মানুষ। শহরের কেন্দ্রস্থল সিটি হল এবং ওয়াশিংটন স্কোয়ার পার্ক এলাকায় অবস্থান নিচ্ছেন বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনের কর্মীরা। গত বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে হওয়া ফিলিস্তিনপন্থী আন্দোলনের প্রধান সংগঠকদের একজন মাহমুদ খলিল। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের স্নাতকোত্তর শিক্ষার্থী। ৩০ বছর বয়সী খলিল গ্রিন কার্ডধারী, অর্থাৎ আমেরিকার স্থায়ী বাসিন্দা। তার জন্ম ফিলিস্তিনি হলেও বেড়ে ওঠা সিরিয়াতে। তার স্ত্রীও একজন আমেরিকান নাগরিক। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এজেন্টরা খলিলকে তার অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে নিউ জার্সির একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট হোল্ডিং সেলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে গোপনে ১৩০০ মাইল দূরে লুসিয়ানার একটি ব্যক্তিগত আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রবিবার পর্যন্ত তার আইনজীবী বা স্ত্রী কেউই জানতেন না খলিল কোথায় আছেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই কর্তৃত্ববাদী আচরণের মাধ্যমে দমন নীতির দিকে ঝুঁকছেন ট্রাম্প। তার প্রশাসন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনপন্থী আন্দোলনে যুক্ত কিছু বিদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করবে। ফলে খলিলের এই গ্রেফতারকে সেই নীতি বাস্তবায়নের প্রথম দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের ডেনডা আন্তর্জাতিক বিমানবন্দরে ডালাসগামী একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় বিমানটিতে ক্রু সহ অবস্থানরত ১৭৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এর ভেতর আহত ১২ জন যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকান এয়ারলাইন্সের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে। উড্ডয়নের সময় বিমানটিতে ইঞ্জিন সম্পর্কিত সমস্যা দেখা দেয়। তৎক্ষণাৎ বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ডেনভার বিমানবন্দরে অবতরণের পর বিমানটিতে আগুন জ্বলে ওঠে। অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন যাত্রী বিমান থেকে হুড়োহুড়ি করে বের হয়ে আত্মরক্ষার জন্য বিমানের ডানার উপরে এসে দাঁড়ায়। বিমানটিতে ৬ জন ক্রু সহ ১৭২ জন যাত্রী ছিল। বিমানবন্দরের মুখপাত্র মাইকেল কোনাপাসেক জানিয়েছেন, বিমানবন্দরের বিভিন্ন গেট থেকে ধোঁয়া এবং আগুনের শিখা বের হতে দেখা যায়। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে আগুন নেভানো গেছে এবং কেউ গুরুতর আহত হয়নি, তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে থাকা মরক্কোর দ্বিতীয় হাসান মসজিদ দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। ১৯৯৩ সালে নির্মিত এই মসজিদটি বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদগুলোর একটি, যার সুউচ্চ মিনারের স্থাপত্য শৈলীর গৌরবময় ইতিহাসকেই প্রকাশ করে। ইসলামিক স্থাপত্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই মসজিদ মুসল্লি ও পর্যটকদের জন্য এক আকর্ষণীয় কেন্দ্র। পবিত্র রমজানের বিশেষ আয়োজন। দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে দ্বিতীয় হাসান মসজিদ। মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত দ্বিতীয় হাসান মসজিদটি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের জন্য একটি মহৎ শ্রদ্ধাঞ্জলি হিসেবে দাঁড়িয়ে আছে। ১৯৯৩ সালে স্থাপিত এই মাস্টারপিসটি শুধুমাত্র ইসলামিক বিশ্বের প্রতীক নয়, বরং এটি মরক্কোর গর্ব এবং কারুশিল্পের একটি অনন্য নিদর্শনও বটে। আটলান্টিক মহাসাগরের পারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় হাসান মসজিদটি মরক্কোর বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। এর বিস্ময়কর মিনারটি ৬৮৯ ফুট উঁচু, যা এটিকে বিশ্বব্যাপী সর্বোচ্চ ধর্মীয় কাঠামোগুলোর কাতারে নিয়ে এসেছে। ফরাসি স্থপতি মিশেল পিনসেও ডিজাইন করা এই মসজিদটি আধুনিক শিল্পের সাথে প্রথাগত মরক্কোর স্থাপত্য উপাদানগুলিকে খুব নিখুঁতভাবে মিশ্রিত করেছে। এর জটিল টালির কাজ, সূক্ষ্ম স্কুটো প্লাস্টারিং এবং অলঙ্কৃত কাঠের খোদাইগুলি মরক্কান নাগরিকদের কারুকার্যের দক্ষতা প্রমাণ করে। এর বিস্তৃত নামাজঘর সমসাময়িক নকশা নীতিগুলোকে প্রতিফলিত করে।
দ্বিতীয় হাসান মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো আটলান্টিক মহাসাগরকে উপেক্ষা করে প্রমণটারিতে এর আশ্চর্য অবস্থান। এই স্থাপনাটি শুধুমাত্র শ্বাসরুদ্ধকর প্যানোরামিক দৃশ্যই দেয় না, বরং পার্থিব এবং ঐশ্বরিকের মধ্যে একটি রূপক সেতু হিসেবে কাজ করে, যা নামাজ পড়তে আসা মানুষকে সৃষ্টির বিশালতা এবং সৌন্দর্য নিয়ে চিন্তা করার জন্য বাধ্য করে। এর স্থাপত্যের মহিমার বাইরে দ্বিতীয় হাসান মসজিদ বিশ্বব্যাপী মুসলমানদের জন্য গভীর ধর্মীয় তাৎপর্য ধারণ করে। রাজা দ্বিতীয় হাসানের নাম অনুসারে মসজিদটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির লোকেদের মধ্যে সহনশীলতা, শান্তি এবং ধর্মীয় আলোচনা প্রচারকে উদ্বুদ্ধ করে। এর দরজা সকলের জন্য উন্মুক্ত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে আসতে পারেন যে কেউ। এছাড়াও দ্বিতীয় হাসান মসজিদ ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং সম্প্রদায়ের প্রচারের কেন্দ্র হিসেবে কাজ করে। এর কোরআনিক স্কুল, লাইব্রেরি এবং জাদুঘর জ্ঞান পিপাসুদের জন্য এক তীর্থস্থান। দ্বিতীয় হাসান মসজিদটি আধুনিকতাকে আলিঙ্গন করার সাথে সাথে তার ইসলামিক ঐতিহ্য সংরক্ষণে মরক্কোর অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। বিশ্বাস, একতা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে এটি বিস্ময় এবং শ্রদ্ধাকে অনুপ্রাণিত করে। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এই সৌন্দর্যে বিস্মিত হতে এবং মরক্কোর ঐতিহ্যের সমৃদ্ধ টেপেস্ট্রিতে নিজেকে নিমজ্জিত করতে ছুটে আসেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।